নিজের অবিবাহিত বোনের প্রেগনেন্সির খবর শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল শালুকের। ওর গালে সজোরে একটা চড় মেরে বলতে লাগলো, এটা কি করেছিস তুই? বল বাচ্চাটা কার? কে এত বড় সর্বনাশ করলো তোর? আমাকে তুই বল একবার। আমি এই মুখে বলতে পারবো না আপু। ও মেরে ফেলবে আমায়, শেষ করে ফেলবে। কে মেরে ফেলবে? কার কথা বলছিস তুই? দেখ, সে যেই হোক না কেন, আমরা তার সামনে গিয়ে দাঁড়াবো। এই বাচ্চার দায় তাকে নিতে হবে। এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া যাবে না। আপু ওদের অনেক টাকা, ওরা জাস্ট শেষ করে দেবে আমায়। একবার দেখিসনি তোর সাথে সেই সময় কি ব্যবহারটা করলো? ছেলেটার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এমনিতেও খুব একটা সুবিধার না। কি? তার মানে তুই ওই লাফাঙ্গা ছেলেটার কথা বলছিস? নামটা জানি কি, ভুলে গেছি। ওর নাম জিসান। তোকে আমি কতবার করে বলেছিলাম গুন্ডাটার থেকে দূরে থাকবি। তখন আমার কথা শুনলে আজকে এই দিনটা কিছুতেই দেখতে হতো না। আমি এখন কি করব আপু? তুই আমায় বাঁচা। আমি জানি এই বিপদ থেকে তুই ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এই বলে পরিধি ওর বড় বোন শালুককে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শালুক ওর মাথায় হাত বুলিয়ে একটু পরে বলতে লাগলো, এখন কান্না করে কিছু হবে না বোন। আমাদের ওই ছেলেটার মুখোমুখি হতেই হবে। ও যেটা করেছে তোর সাথে, এর দাম দিতেই হবে ওকে। কিন্তু কি করে আপু? তুই চিনিস না জিসান আর ওর বড়লোক বাবাকে। আইন বলতে তো কিছু একটা আছে দেশে। তাছাড়া আমরা একেবারেই দুর্বল নই ওরা যতটা ভাবছে আমাদের। চল, আমরা একটু পরেই জিসানের বাড়িতে যাব। এরকম একটা ইস্যু নিয়ে দেরি করলে চলবে না। আমরা এইভাবে আর এখন কি করে যেতে পারি? ওরা কি ভেবেছে শুধু আমরা যাব না, একজন পুলিশ অফিসার যাবে আমাদের সাথে। তুই কি ভুলে গেছিস তার কথা? পরিধির বুঝতে বাকি রইল না ওর আপু কার কথা বলছে। শালুকের হাজবেন্ড তাসরিফ আহমেদ একজন সদ্য জয়েন করা পুলিশ অফিসার। পরিধি ওর আপুকে বাধা দিয়ে বলে উঠল, প্লিজ তাশরিফ ভাইকে কিছু জানাস না। কেন রে? খুব সম্মানে পাচ্ছে তাই না? যখন একটা গুন্ডার সাথে কুকর্ম করেছিলি তখন সম্মানের কথা মাথায় ছিল না? দেখ, ওকে সাথে করে নিয়ে গেলে আমরা একটা আলাদা জোর পাবো। এরপর শালুক ওর হাজবেন্ড কল করে সবটা জানালো। তাসরিফ আসতেই তিনজন মিলে জিশানের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যেই ওদের গাড়িটা জ্যামের ভিতরে বেশ বাজেভাবে আটকে গেল। বাসা থেকে কল আসতেই শালুক গাড়ি থেকে নেমে ফোনটা রিসিভ করে। এদিকে গাড়ির ভিতরে তাসরিফ আর পরিধি। তাসরিফ ঘুরে পিছনের সিটের দিকে তাকালো। পরিধি ওকে দেখেই ভয়ে চমকে ওঠে। কিছু একটা বলতে যাবে ঠিক তখন তাসরিফ বলে উঠল, চুপ, একদম চুপ। এইভাবেই নাটকটা চালিয়ে যাও। কেউ যাতে ভুলেও জানতে না পারে বাচ্চাটা আমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি প্লিজ আমার কোনো ক্ষতি করো না। ঠিক আছে, যতদিন পর্যন্ত নিজের মুখ বন্ধ রাখবি আমি কোনো ক্ষতি করব না তোর। এরপরে পরিধি আর শালুক তাসরিফকে নিয়ে জিশানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কলিং বেল প্রেস করতেই জিশানের মা দরজা খুলল। ভদ্রমহিলা দরজা খুলে দেখতে পায় বাইরে তিন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। অবাক দৃষ্টিতে তাদের জিজ্ঞেস করলেন, আপনাদের ঠিক চিনতে পারলাম না। এখন চিনতে না পারলেও একটু পরে ঠিক চিনতে পারবেন। আপনাদের ছেলে জিসান কোথায়? তাসরিফ জিশানের মায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিল। জিশানের মা আবারও বলতে লাগলো, দেখুন, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কি করেছে আমার ছেলে। আগে তাকে ডাকুন, তারপর না হয় তার কীর্তির কথা আপনাদের সবাইকে শোনাচ্ছি। একটু পরে জিশান এসে ড্রয়িং রুমে উপস্থিত হলো। তাসরিফ ওর দিকে এগিয়ে গিয়ে ওর গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। তাসরিফের মা গিয়ে নিজের ছেলেকে সামলায়। এ কি, আপনারা এসে কি শুরু করেছেন বলুন তো? আমাদের ছেলের গায়ে হাত তুলছেন কেন? সব প্রশ্নের উত্তর দেব, আগে একে থানায় নিয়ে যাই, তারপরে। থানায় যাবার মতো কি কাজ করেছে আমার ছেলে শুনি? আপনার এই লম্পট ছেলের গল্প শুনুন। সে আমার শ্যালিকার সাথে জঘন্য কাজ করেছে, যার কারণে আজ মেয়েটা প্রেগনেন্ট। বলুন, এবার কি করে আপনার ছেলের এই সর্বনাশের দায় মেটাবে? বাজে কথা, আমার ছেলে এমন কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না।
আপনার ছেলে কি করেছে না করেছে এর মুখ থেকে শুনে নিন। বলুন জিসান সাহেব, আপনার সাথে পরিধির ঠিক কী সম্পর্ক? আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আর কি বলছেন আপনারা তখন থেকে এসব? আমি ওর কোনো সর্বনাশ করেছি? না, ও আমার বাচ্চার মা হতে চলেছে। দীর্ঘক্ষণ পরে মুখ খুলল জিসান। জিসান, তুমি এগুলো কি করছো? তুমি এইভাবে নিজের বাচ্চাকে অস্বীকার করলে আমার যে মরা ছাড়ার কোনো উপায় থাকবে না। কি বাজে বকছো? কিসের বাচ্চা? আমার সাথে তোমার এমন কোনো সম্পর্কই ছিল না। একদম মিথ্যে বলার চেষ্টা করবে না বলে দিলাম। এরপরে পরিধি কান্না শুরু করে দিল। নিজের অপরাধ স্বীকার না করায় তাসরিফ এক প্রকার জোর ঘটিয়ে জিসানকে ধরে থানায় নিয়ে গেল। ওকে লকআপে আটকে রাখা হয়। থানায় এসে পরিধি তাসরিফকে বলতে লাগলো, দুলাভাই, আমি একটু জিসানের সাথে কথা বলতে চাই। জিসানের সাথে কি বলবে তুমি? দেখো, আমি আর তুমি কিন্তু ভালো করেই জানি এই ছেলেটা নির্দোষ। আর এমন কোনো কাজ করো না যাতে এই ছেলেটার উপর থেকে সবার সন্দেহ উঠে যায়। বুঝতে পেরেছো? তুমি ভয় পেও না, আমি সেরকম কিছুই করব না। জাস্ট একটু কথা বলতে দাও ওর সাথে। আচ্ছা ঠিক আছে, তবে বেশি সময় নয়। এরপরে পরিধি জিসানের সাথে দেখা করে। জিসান পরিধিকে দেখে বলতে লাগলো, এটা কি হলো শুনি? তুমি সবাইকে সবটা জানিয়ে দিলে কেন যে বাচ্চাটা আমার? আমায় মাফ করো জিসান, এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আমি তোমাকে কত করে বুঝিয়েছি যে বাচ্চাটার একটা ব্যবস্থা করে ফেলবো, তার আগেই সবাই জেনে গেল কি করে তুমি প্রেগনেন্ট। আপু ধরে ফেলেছিল, তবে তুমি অনেক কিছুই জানো না যেটা তোমায় আমার জানানো দরকার। মানে কি জানি না আমি? আমি অনেক বড় একটা প্ল্যান করেছি যাতে তোমার আর আমার কোনো প্রবলেম থাকবে না। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কিসের প্ল্যানের কথা বলছো তুমি? আমার আর দুলাভাইয়ের সেই ইনসিডেন্টের কথা মনে আছে তো তোমার? কিসের ইনসিডেন্ট? আরে, আমাদের দুজনের ভেতরে যা হয়েছিল, দুলাভাই জোর করে আমায়। প্লিজ ওই টপিকটা নিয়ে কোনো কথা শুনতে চাই না। তোমার দুলাভাই যা করেছে তোমার সাথে, ওটা একটা উপযুক্ত শাস্তি পাওয়া উচিত ছিল। তুমি ওকে মাফ করে একদম ঠিক করোনি। তুমি আমার কথাটা শুনবে নাকি নিজের কথাই বলবে? হ্যাঁ বলো। তুমি কি ভেবেছো আমি দুলাভাইকে এমনি এমনি মাফ করেছি? ওকে ওর অন্যায়ের উপযুক্ত শাস্তি দেব আমি, আর সেই সময় এখন এসে গিয়েছে। আমি তোমার কথা কোনো অর্থ বুঝতে পারছি না। দেখো, আমার গর্ভে তোমার বাচ্চা, এটা আমি আর তুমি ছাড়া কেউ জানে না। সেদিন দুলাভাইয়ের সাথে আমার যা হয়েছিল, এই বাচ্চাটা তার হতে পারে না কিছুতেই। আমি দুলাভাইকে এটাই বিশ্বাস করিয়েছি যে বাচ্চাটা তার। আর দুলাভাই যেহেতু আমার সাথে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করেছে, তাই কোনো প্রকার সন্দেহ ছাড়াই আমার কথা বিশ্বাস করে নিয়েছে সে। কিন্তু কিন্তু এত কিছু কি করে হলো? সেই তো আমি সবার সামনে দোষী প্রমাণিত হয়ে গেলাম, আর তোমার দুলাভাই নির্দোষ। তোমাকে আপাতত কিছুদিন এখানেই থাকতে হবে। তাশরিফ একজন পুলিশ অফিসার, তাছাড়া ও আমার আপুর সাথে সংসার করছে। ও কিছুতেই চাইবে না ওর নিজের ক্যারিয়ার আর সংসার হারাক। ঠিক এই দুটো ভয় দেখিয়েই আমি ওর জীবনটা ছারখার করে দিব। আরও কি করব আমি ওর সাথে, সেটা দেখতেই পাবে। দেখো, তুমি যাই করো না কেন, আমায় যত দ্রুত সম্ভব এই লকআপ থেকে মুক্ত করো। এখানে বেশি দিন থাকতে পারবো না আমি। আমি কথা দিলাম, যত দ্রুত সম্ভব এখান থেকে বের করব তোমায়। যদি আমি এই বাচ্চাটাকে স্বীকার করে নেই, তাহলে আর এখানে বন্দী হয়ে থাকতে হবে না। না, তুমি ভুলেও এই কাজ করবে না। তুমি একটাবার বাচ্চাটাকে স্বীকার করে নিলে আমি তাশরিফকে ফাঁসাতে পারবো না। তুমি কি চাও না আমি নিজের উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেই? আমার কেন জানি না মনে হচ্ছে খুব খারাপ কিছু ঘটবে। এই প্রতিশোধের খেলা খেলতে গিয়ে কোনো বিশাল বড় অনর্থ না ঘটে যায়। এরকম কিছুই হবে না, তুমি একটু বিশ্বাস রাখো আমার উপর। আচ্ছা ঠিক আছে, তবে যা করবে মাথা ঠান্ডা রেখে করবে। এরপরে শালুক, পরিধি আর তাসরিফ বাড়িতে ফিরে এলো। রাতের বেলা পরিধি ওর বিছানায় শুয়ে আছে। আজ থেকে ঠিক 3 মাসের আগের ঠিক এই সময়ের কথা মনে পড়তে লাগলো পরিধির। নিচের ঘরে শুয়েছিল ও। একটু পরে হঠাৎ অনুভব করলো কেউ যেন ওর ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। পরিধি প্রথমে ভাবলো হয়তো ওর মনের ভুল। এই ভেবে আবার বিছানার ওপরে শুয়ে পড়ল ও। কিন্তু এরপরে ওর ভাবনাকে ভুল প্রমাণ করে
রুমের ভিতরে তাসরিফ ঢুকে পড়ল। পরিধি তাসরিফকে এই সময়ে নিজের রুমে দেখে কিছুটা অবাক হলো। এরপরে ওকে জিজ্ঞেস করে, এ কি তাশরিফ দুলাভাই, আপনি এখানে? কেন, আমি কি আমার শালিকার ঘরে আসতে পারি না? এই বলে তাসরিফ এসে পরিধির কাছে বিছানার উপরে বসলো। পরিধি বুঝতে পারলো ওর দুলাভাইয়ের মতলব মোটেও সুবিধের নয়। পরিধি তাসরিফকে উদ্দেশ্য করে বলল, দুলাভাই, আপনাকে আর আমায় রাতের বেলা এক ঘরে দেখে ফেললে কেউ উল্টাপাল্টা কিছু ভাবতে পারে। তার থেকে বরং আপনি চলে যান এখন। চলে যাওয়ার জন্য তো তোমার কাছে আসিনি আমি। বাড়িতে কেউ নেই, তাই ভাবলাম নিজের প্রিয় শালিকাকে একটু আদর যত্ন করে আসি। মানে কি বলতে চাইছেন আপনি? এরপরে তাসরিফ পরিধিকে চাপটে ধরে ওকে নিয়ে বিছানার উপরে শুয়ে পড়ল। পরিধি তাসরিফের থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তাসরিফের হিংস্রতার কাছেও ব্যর্থ হয়। পরিধি নিজেকে তাসরিফের থেকে বাঁচানোর জন্য বলল, দুলাভাই, আমার পিরিয়ড চলছে, প্লিজ ছেড়ে দিন আমায়, নয়তো সর্বনাশ হয়ে যাবে। তাসরিফ পরিধির কোনো কথা কানে তুলল না। নিজের শরীরের চাহিদা মিটিয়ে বিছানা থেকে নেমে গেল। পরিধি গুটিসুটি মেরে বিছানার ওপরে বসে আছে। বিছানার চাদর রক্তে ভেসে যাচ্ছে। ফোনটা হাতে নিয়ে জিশানের নম্বরে ডায়াল করে। জিশান ফোনটা রিসিভ করতেই পরিধি কাঁদতে কাঁদতে ওকে বলতে লাগলো, আমার সর্বনাশ হয়ে গেছে জিসান, সর্বনাশ হয়ে গেছে আমার। পরিধি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে বলো? এরপরে পরিধি জিশানকে সবটা খুলে বলল। জিশান পরিধির কথা শুনে রাগে ফেটে পড়ে। তারপরে বলতে লাগলো, ছি, তোমার দুলাভাই একজন পুলিশ অফিসার হয়ে এই কাজটা কি করে করলো তোমার সাথে? তুমি কি মুখ বুজে বসে থাকবে এখনো, নাকি আমাকে কিছু করতে হবে? না জিসান, তোমাকে কিচ্ছু করতে হবে না, এখন যা করার আমিই করব। তুমি এক্ষুনি তোমার পরিবারের সাথে কথা বলো এই বিষয়ে। দরকার পড়লে আইনের সাহায্য নাও, আমি তোমার সাথে আছি। আমি আইনের সাহায্য নিব না জিসান, না কাউকে কিছু বলবো এই মুহূর্তে। কি বলছো এগুলো তুমি? তার মানে তুমি মুখ বুজে সব অন্যায় স্বীকার করে নিবে? আমাকে তুমি চিনতে ভুল করেছো জিসান, এত সহজে সব কিছু ভুলে যাওয়ার মানুষ আমি নই। যখন সুযোগ আসবে আমি আমার প্রতিশোধ ঠিক নিয়ে নিব। এই বলে পরিধি কলটা কেটে দিল। আজ সেই দিন আসন্ন। নিজের উপরে হওয়া অপমান আর অন্যায়ের শোধ নেওয়ার সময় আসন্ন। আর পরিধি সেই সুযোগটাই কাজে লাগাতে চায়। পরের দিন সকালবেলা পরিধি তাসরিফের সাথে দেখা করে। তাসরিফ পরিধির থেকে জানতে চায়, বলো, কেন ডেকেছো আমায়? আমার সাথে তোমার কিছু কথা আছে দুলাভাই। কি কথা? সিদ্ধান্ত নিয়েছি সবাইকে সবটা জানিয়ে দেব। সবটা জানিয়ে দেবে মানে? কি বলছো তুমি? আমি সবাইকে জানিয়ে দেব আমার গর্ভে যে বাচ্চাটা আছে এটা তোমার বাচ্চা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সবাই যদি জেনে যায় এই বাচ্চাটা আমার, তখন আমার কি হবে? আমার ক্যারিয়ার, সংসার সব কিছু ভেসে যাবে। তোমার সব ভেসে যাক, আমি তোমার কথা অনেক ভেবেছি, আর নয়। একদম শেষ করে ফেলবো যদি তোমার কারণে আমার ক্যারিয়ারের কোনো ক্ষতি হয়। তোমার ক্যারিয়ারের কোনো ক্ষতি হবে না যদি আমার কথা শোনো তুমি। কি কথা শুনতে হবে বলো? অনেক টাকা চাই তোমার, তাই তো? দেব, যত টাকা দরকার আমি দেব তোমায়। আমার তোমার টাকার কোনো দরকার নেই। তাহলে? আমার আপুকে ছেড়ে দাও। মানে? তোমার মতো অমানুষের সাথে আমার আপু সংসার করুক এটা আমি চাই না। তুমি আমার আপুকে ছেড়ে দিবে চিরদিনের জন্য, আর কখনো ওর সাথে সংসার করার কথা চিন্তাও করবে না। যদি আমার শর্ত মেনে নাও তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না, না তোমার ক্যারিয়ারের ক্ষতি হবে। এবার ভেবে নাও, নিজের সংসার বাঁচাবে নাকি ক্যারিয়ার। আমি শালুককে ছেড়ে থাকতে পারবো না, ওকে খুব ভালোবাসি আমি, তুমি তো জানো সেটা। চুপ থাকো। তুমি যদি সত্যি আমার আপুকে ভালোবাসতে আমার সাথে কিছুতেই এত বড় একটা নোংরামি করতে পারতে না। হ্যাঁ জানি আমি ভুল করেছি, তারপরেও আমি তোমার আপুকে ভালোবাসি। আমি ওর সাথে সারা জীবন সংসার করতে চাই। শালুককে ছেড়ে থাকার কথা ভাবতেও পারি না আমি। ঠিক আছে, আমার আপুর প্রতি যখন এতই ভালোবাসা তোমার, তাহলে আমি তোমাকে সংসার ভাঙতে বাধ্য করব না। বিনিময়ে তুমি ওর নিজের চাকরিটা ছেড়ে দাও। তোমার মতো একটা অমানুষের পুলিশের ইউনিফর্ম গায়ে জড়ানোর শোভা দেয় না। আমি চাকরি ছেড়ে দিলে তুমি এই বাচ্চাটার দায় থেকে
আমায় মুক্ত করে দেবে, তাই তো? হ্যাঁ, একদম। আর একটা কথা, চাকরি ছাড়ার আগে তোমায় কিন্তু অবশ্যই জিসানকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তবে তোমাকে কথা দিতে হবে আমার সংসারের উপরে যেন কোনো প্রকার আঁচ না আসে। ঠিক আছে, কথা দিলাম। এরপরে পরিধির কথা মতো তাসরিপ ওর চাকরি ছেড়ে দিল। তার আগে জিশানকে জেল থেকে বাইরে বের করার ব্যবস্থা করে ও। এর কিছুদিন পরে তাসরিপ নিজের ঘরে বসে আছে। হঠাৎ করে ভেতরে শালুক এসে ঢুকে পড়ল। তাসরিপ শালুককে জিজ্ঞেস করে, কি হলো তোমার? এইভাবে হনহন করে কোথা থেকে ছুটে আসলে? ছি, এতটা নিচে কি করে নামলে তুমি? আমি বিশ্বাস করেছিলাম তোমায়, শেষে কিনা তুমি এত বড় একটা নোংরামি করলে আমার আর আমার বোনের সাথে। শালুক তাসরিপকে অবাক করে দিয়ে ওর গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। এরপরে ওকে শাসিয়ে বলতে লাগলো। শালুকের কথা শুনে তাসরিপের বুকটা ভয়ে কেঁপে উঠল। তার মানে কি পরিধি সবটা বলে দিয়েছে নিজের বোনকে? এরপরে তাসরিপের ধারণায় সত্যি প্রমাণিত হয়। শালুকের কথা শুনে ওর বুঝতে বাকি রইল না পরিধি ওর আপুকে নিজের প্রেগনেন্সির বিষয়ে জানিয়ে দিয়েছে। ঘর থেকে বাইরে বেরিয়ে এলো তাসরিপ। এরপরে পরিধিকে খুঁজতে লাগলো। অবশেষে খুঁজতে খুঁজতে ছাদে দেখা মিলল পরিধির। তাসরিপ পরিধির কাছে গিয়ে ওকে সজোরে একটা ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। তারপর বলতে লাগলো, বলো, কেন আমার জীবনটাকে এইভাবে শেষ করে দিলি? তোর জন্য আমি আমার ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। তুই যা বলেছিস তাই করেছি। বল, আমার সংসারটা কেন এইভাবে ভেঙে দিলি? আমি তো তোর সব কথাই শুনেছিলাম। যা করেছি বেশ করেছি, তোমার সাথে এটাই হওয়া উচিত। এবার দেখি নিজের স্ত্রীর কাজ আর সম্মান হারিয়ে নিজের বাকি জীবনটা কাটাও। তাসরিপ এরপর রাগবশত পরিধিকে ধাক্কা মারতেই ছাদের রেলিং থেকে ছিটকে নিচে পড়ে যায়। পুলিশ এসে তাসরিপকে গ্রেফতার করে। এদিকে ছাদ থেকে পড়ে পরিধি মারাত্মক জখম হয়। গুরুতর আঘাতের কারণে নিজের গর্ভের সন্তানকে হারাতে হয় পরিধিকে। পরিধি পুলিশের কাছে তাসরিপের সকল অন্যায় স্বীকার করে। আদালত তাসরিপকে ওর কৃতকর্মের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। পরিধি ন্যায় উপায়ে ও তাসরিপকে ওর অন্যায় শাস্তি দিতে পারত, কিন্তু ওর প্রতি হিংসা পরায়ণতা অনেকগুলো জীবন ধ্বংস করে দিল।